মোবাইলটা কার রে মোবাইল গিলা ভাইয়া সবলে এই জ্যাকেট কে এই জ্যাকেট এই যে খের এই ড্রোনটা উঠাও হাতে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে এই ড্রোনটা স্যার একটু ধরেন স্যার রেডি সাথে এই মোবাইলটা সরেন না রে ভাই ভাই স্ট্রোক দিয়ে দেন হাতে রেডি ভাই আপনি করেন না চান না আর ওইটা ভগবান বলেছেন তারিখে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা যাতে নির্ভয়ে দেশের সম্মানিত নাগরিক হিসাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আপনাদেরকে সেজন্য আহ্বান জানাতে এবং আশ্বাস দিতে আরেকটা কারণ নিয়ে এসেছি সেটা হচ্ছে এইবারের ভোটের দিনে কয়টা ভোট দেয়া লাগবে দুইটা একটা হচ্ছে সাধারণ ভোট আপনি ভোট দেবেন আপনাকে কে নেতা আপনি কাকে নেতা নির্বাচন করবেন কে আপনাকে আপনার হয়ে আগামী 5 বছর সংসদে কথা বলবেন সেইখানে আপনারা কাকে ভোট দিবেন না দিবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার আমাদের শুধু একটাই আহ্বান থাকবে যে আপনারা বুঝে শুনে ভোট দেবেন যাতে ভোট দেওয়ার পর বলতে না হয় অমুক নেতা ভালো না নেতা তো আর নিজে নিজে হয়ে যায় না আপনি নেতা বানান বলেই তো নেতা হয় তো আপনি ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার এই নেতা আমার স্বার্থে কাজ করবে না নিজের স্বার্থে কাজ করবে সেটা চিন্তা করে দেশের স্বার্থে সমাজের মঙ্গলের সাথে যাকে আপনারা উপযুক্ত মনে করেন তাকে ভোট দেবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে গণভোট এইটা হচ্ছে একটা প্রেক্ষিত বলি আমি আপনাদেরকে গত জুলাই আগস্টে যে একটা আন্দোলন হলো এই আন্দোলনটা তো শুধু হয় নাই 53 বৎসর যাবৎ দেশের মানুষ সম্মানিত বোধ করে নাই দেশের মানুষের একটা বড় অংশ বঞ্চিত বোধ করেছে তারা সুশাসনের অভাব বোধ করেছে তারা মনে করেছে তাদের নেতারা তাদের কাছে জবাব দেয় না তারা মনে করে প্রশাসনের কাছে গেলে তারা ভালো ব্যবহার পায় না তারা মনে করেছে সমাজের একটা গোষ্ঠী সকল সুযোগ সুবিধা পেয়ে যায় অন্যরা সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটে কিন্তু তারা কোনো রাষ্ট্রীয় সরকারি সুরক্ষা পায় না এইটা যখন গত 16 বৎসরে মানুষকে এমনকি ভোটের অধিকারটাও দেওয়া হইল না তখন এই ক্ষোভটা এই না পাওয়াটা আরো বেশি দানা বাঁধল গত অনেক বৎসর শান্তি মনে ভোট দিতে পেরেছিলেন বা যাকে ভোট দিতে চেয়েছিলেন তাকে পেয়েছিলেন ব্যালট বাক্সে বা নিজেরা গিয়ে ভোট দিতে আগ্রহী তো বোধ করেন নাই এটার ফল কি হলো আমাদেরকে কোনো কথা বলতে দেয়া হলো না এবং একটা পরিসংখ্যান বলি শুধুমাত্র আমরা একটা গুম কমিশন যেটা করে দিয়েছি 1900 অভিযোগ সেখানে জমা পড়েছে দেশের আইডি কার্ড আছে এমন 1900 নাগরিক নিখোঁজ হয়ে গেছে তাদের খোঁজ নেই কেউ আর কোনোদিন ফিরেনি কেউ ফিরেছে আর কারো পরিবার এখনো আর কারো পরিবার তাদের মৃতদেহটা পেয়েছে এটা তো আমরা চাই নাই এই যে গুমটা করলো এই যে খুনটা করলো এই যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে জনগণকে গুম করলো খুন করলো কেন করলো যাতে করে আপনাদের ভোটের অধিকারটাকে হরণ করে ফেলা যায় এবং যাতে করে সে নিজেই যে কদিন চায় সেই কয়দিন ক্ষমতায় থাকতে পারে ক্ষমতাটা এতই প্রিয় ছিল এতই লোভনীয় ছিল যে দেশের মানুষ ভোটও দিতে পারবে না ভোট দেওয়ার দরকার নাই আমি ক্ষমতায় ছিলাম আমি ক্ষমতায় আছি আমি ক্ষমতায় থাকব আমি ক্ষমতায় থাকলে কি করতে হবে
আমার যত ক্ষমতা আছে সব জনগণের বিরুদ্ধে প্রয়োগ করতে হবে। সকল রাজনৈতিক দলকে এমনভাবে দৌড়ের উপর রাখতে হবে কেউ যেন আর নির্বাচনে আসারও সুযোগ না পায়। ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে খামোখা ভোট না দেয়। খামোখা ভোট দিয়ে লাভ কি? আমি তো নিজেই জিতবো, আমি তো জানি। সেই মেকানিজম তো আমরা করেই রেখেছি। আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি, আমরা রাতের বেলা রাতের ভোটের নির্বাচন দেখেছি। আরেকটা রিপোর্ট জমা হয়েছে, সেখানে বলা হয়েছে কেমন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে বেতন ভাতা দেন তাদেরকে ব্যবহার করে কেমন করে নির্বাচনের ফলটাকে চুরি করে নেওয়া হয়েছে। তো এই যে কোনো কিছু পরোয়া করব না, শাসক গোষ্ঠী কোনো কিছু পরোয়া করবে না, এইখান থেকে উত্তরণের জন্য আমাদের সংস্কার প্রয়োজন। এই গুম খুনের যে সংস্কৃতি এখানে চালু করে দেয়া হয়েছে, একটা গোষ্ঠী নিজেকে রাজা ভাবা শুরু করেছে, সেইখান থেকে উত্তরণ হওয়া প্রয়োজন। জনগণের মূল্যায়ন হওয়া প্রয়োজন, জনগণের সম্মানিত হওয়া প্রয়োজন। সেজন্যই আমাদের আসলে সংস্কার প্রয়োজন। আমাদের একটা কথা আছে, জিজ্ঞেস করে তোদের দেশের ভদ্রলোক কারা? বলে মুই আর মোর মামুরা। এই গত 16 বছরে এমনভাবে প্রশাসন চলেছে, যেদিকে তাকাই তারা এবং তাদের মামুরা। এখানে নিরপেক্ষতার কোনো সুযোগ আসলে রাখা হয় নাই। এই জন্য তো সংস্কার লাগবে। আপনাকে ভোটের এই আয়োজনটা কে করে দেবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে তার লোক বসে আছে। ভোটের সময় জনগণকে নিরাপত্তা কে দেবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেইখানে তার লোক বসে আছে। এমনভাবে তাদেরকে বসানো হয়েছে যাতে নাগরিকেরা ভয়ে ভোটই দিতে না পারে। যেমন নির্বাচন কমিশন রাতের ভোটের ব্যাপারে কোনো কথাই বলতে না পারে। এই অপশাসনের বিরুদ্ধে যদি আমরা মুক্তি চাই, তাহলে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে, গোলাপি কাগজটা হাতে নিয়ে ভোট দিতে হবে। এবং আমরা যাতে ভোট দিতে না পারি এই জন্য অনেক রকমের ভয়ভীতি দেখানো হবে, একটা শঙ্কা সৃষ্টি করা হবে। ভোট কি হবে? ভোট তো মনে হয় হবে না। ভোট না হওয়ার কি কারণ আছে? একটু আমরা শুনি, ভোট না হওয়ার কি কারণ আছে? ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ। 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখের থেকে প্রচারণা শুরু হবে। আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন। যত বাধা আসুক না কেন, ভোট আমরা দিতে যাব। সরকার প্রস্তুত আছে সকল বাধা মোকাবেলা করবার। সরকারের সবচাইতে বড় শক্তি হচ্ছে আপনারা, জনগণ এবং ভোটার যারা। আপনারা প্রস্তুত থাকবেন, আমরা ভোট দিতে যাব। এখন কেন গোলাপি বাক্সের প্রচারণায় আমরা নেমেছি, গোলাপি ব্যালট পেপারের প্রচারণায় আমরা নেমেছি? পরিবর্তন যদি আনতে হয় তাহলে আমাদের একই শাসন ব্যবস্থা, একই আইন কানুন রেখে, একই মানুষ রেখে পরিবর্তন চলে আসবে? তা তো আসবে না। এখন পরিবর্তনটা কি প্রক্রিয়ায় আনা যায়, সেটার জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন করেছে। এর মধ্য থেকে 6টা সংস্কার কমিশন, যারা সরাসরি ভোটের সাথে জড়িত, ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত, জবাবদিহিতার সাথে জড়িত, তাদের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো নিয়ে দিনের পর দিন সকল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেছে না? আপনারা দেখেছেন না সেই মিটিং? এটা কিন্তু টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে, কারণ সকল নাগরিক শুনতে পেয়েছে কোন রাজনৈতিক দল সেখানে কি কথা বলেছে। আমরা তো চলে যাব। শেষ পর্যন্ত দেশের পরিবর্তনটা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে। ওইখান থেকে যে সমস্ত বিষয় আমরা মনে করেছি ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে, যে সমস্ত বিষয় আমরা মনে করেছি সরকারকে জবাবদিহি করবে, যে সমস্ত জিনিস আমরা মনে করেছি প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত হতে সাহায্য করবে, সেই সমস্ত মোট 12টা বিষয় নিয়ে আমরা 4টা প্রশ্ন ওই গোলাপি কাগজে আপনাদেরকে দেব। আপনারা হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। যদি পরিবর্তনের পক্ষে থাকেন, যদি সংস্কারের পক্ষে থাকেন, যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান, তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন, অবশ্যই সিলটা হ্যাঁতে দেবেন। আমরা আপনাদেরকে হ্যাঁতে বলতে উদ্বুদ্ধ করছি, তার অর্থ এই না যে কারো মনে অন্য কিছু থাকলে সেটা দেবে না। আমরা কেন হ্যাঁতে বলতে বলছি ওইটা আমরা ওইখানে ব্যাখ্যা করেছি।
আমরা ভোট দেওয়ার জন্য রাজপথে আন্দোলন করলাম, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, করলাম না? এই আন্দোলন করতে গিয়ে মানুষ মার খেলো, কয়েকজন মানুষ মরে গেল। তারপরে একজন ক্ষমতায় এসে মনে করলো সংবিধান থেকে এই তত্ত্বাবধায়ক সরকার আমরা বদলাই দেব। আমার নির্বাচন কমিশন আমার লোকদের যাদের কথা বলবো তাদেরকে নিয়ে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন হওয়ার দরকার নেই, তাইলেই আমি নির্বাচনে কোনো না কোনোভাবে জিতে যাব, কোনো না কোনো মেকানিজম করে। সেইটা আর হইতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন, কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার বাধ্যতামূলক হবে। এই যে সংবিধান ইচ্ছা মতন বদলে ফেলা, এইটাও আর হইতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন। এই যে নির্বাচন কমিশনে নিজের লোক বসানো, এইটাও আর হইতে পারবে না যদি আপনি হ্যাঁ ভোট দেন। কাজে আপনাদেরকে এখানে আরো অনেক হ্যাঁ হইতে পারতো। সব হ্যাঁ তো জীবনে একবারে হয়ে যায় না, সব পরিবর্তন তো জীবনে একবারে হয়ে যায় না। আমরা এই বড় বড় পরিবর্তনে হ্যাঁ দিয়ে কাজটা শুরু করি, তাইলে আমার নেতা আমার কাছে জবাব দিতে বাধ্য হবে। এখানে দেখেন, আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান খালি এই 300 জনের অনুমতি নিয়ে করে ফেলবেন, তা হবে না। এই 300 জনের মধ্যে যেই দল যত ভোট পাবে তার অনুপাতে, ওটা রাজনীতিবিদেরা পরে ঠিক করবে, একটা উচ্চ কক্ষ থাকবে। সংবিধান পরিবর্তন করতে গেলে ওই উচ্চ কক্ষেও আপনাকে যাইতে হবে। কাজে ইচ্ছা মতন সংবিধান পরিবর্তন করে ফেলবেন তা কিন্তু হবে না। রাষ্ট্রের সকল ধরনের নাগরিকদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে, নারীর মর্যাদা বৃদ্ধি পাবে, যারা সংখ্যালঘু আছে তারা মর্যাদা পাবে, যারা অন্যান্য ভাষাভাষীর লোকেরা কথা বলে তারা মর্যাদা পাবে। কারণ হচ্ছে সরকার জনগণের কাছে জবাব দিতে বাধ্য থাকবে। দেশে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বদলে গেল, কেমন করে বদলে গেল জানেন? তত্ত্বাবধায়ক সরকারের সাথে সম্পর্ক নাই, সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়ে একটা মামলা হইল, সেই মামলায় বিচারক অতি উৎসাহী হয়ে তত্ত্বাবধায়ক সরকারের কথা আনলেন এবং এনে উনি প্রকাশ্যে আদালতে যেই রায়টা দিয়েছিলেন বছরখানেক পরে তার স্বাক্ষর করা রায়ে দেখা গেল অন্য কথা লেখা আছে। মানে সরকার যা চায় তাকে দিয়ে সেই রায়ে তাই লিখিয়ে নেওয়া হয়েছে। এরকম বিচার বিভাগের দরকার আছে? কেমন বিচার বিভাগ দরকার? যে নিজের বিবেক খাটিয়ে জনস্বার্থকে বিবেচনায় নিয়ে, নিজের সাংবিধানিক দায়িত্ব আইনি দায়িত্ব বিবেচনায় নিয়ে রায় দেবে। তাহলে আপনি বিচার বিভাগের পরিবর্তন পাবেন, আপনি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন পাবেন, আপনি তত্ত্বাবধায়ক সরকার পাবেন, আপনি ওই যে সব অফিসাররা আমার মামার ভাইগনা এখান থেকে বাইরে হয়ে আসতে পারবেন। কেমনে বাইরে হয়ে আসতে পারবেন? এই যে সরকারি কর্মকর্তাদের যে নিয়োগ দেওয়া হয় সেই পদ্ধতিতে সরকারি দল ছাড়া বিরোধী দলও অন্তর্ভুক্ত থাকবে। সংসদে অনেক কমিটি হয় না, সব মন্ত্রণালয়ের একটা করে কমিটি থাকে, ওই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে। সংসদে একজন স্পিকার থাকে, একজন ডেপুটি স্পিকার থাকে, এই ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে। কাজে নির্বাচনে জিতলেই আমি সব পায়ে গেলাম, এইটা আমার রাজত্ব, এইটা কিন্তু আর হবে না। এবং এই যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো বাংলাদেশ আবিষ্কার করে নাই। এই বিষয়গুলো বিশ্বের যত দেশে গণতন্ত্র আছে, যত দেশে ক্ষমতার ভারসাম্য আছে, সকল দেশে এগুলো কার্যকরী আছে। আমরা আমাদের দেশে এগুলো কার্যকরী করার কাজটা শুরু করব। যদি আমরা গোলাপি বাক্সে কিসে টিক দেই? গোলাপি বাক্সে যদি আমরা কিসে টিক দিব বলেন? যদি আমরা পরিবর্তনের পক্ষে থাকি তাহলে আমরা কিসে টিক দিব? যদি আমরা সংস্কার চাই কিসে টিক দিব? যদি আমরা জবাবদিহিতা চাই কিসে টিক দিব? যদি জনগণের ক্ষমতা চাই কিসে টিক দেব? এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যে কোনো একটা বিষয়ে পরিবর্তন রাতারাতি চলে আসে না, কিন্তু আমরা ভিত্তিটা স্থাপন করে দিয়ে যাই। এই সরকারের ম্যান্ডেট ছিল বিচার, ম্যান্ডেট ছিল সংস্কার, আরেকটা কি ম্যান্ডেট ছিল? নির্বাচন। আমরা বিচারের কাজটা করে দেখিয়েছি, আরো অনেক বিচারের কাজ হবে। এখানে হাদির বিচারের প্রশ্ন উঠলো। এই একটা মৃত্যু গোটা দেশকে স্তম্ভিত করে দিয়ে গেছে। হাদি এমন একজন ব্যক্তিত্ব ছিল, দেখেন সে মারা যাওয়ার পরে খুব হিসাব করেও যারা বলছে তারাও বলছে তার জানাজায় 12 লক্ষ লোক হয়েছে। খুব হিসাব করেও যারা বলছে তাদের ট্রেন ভাড়া করার, বাস ভাড়া করার সুযোগ ছিল না। যারা গেছে অন্তর থেকে গেছে, স্বতঃস্ফূর্ততা থেকে গেছে। তারা হাদিকে ভালোবাসত বলে গেছে,
তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে বলে গেছে, তারা চায় সবাই হাতির মতন করে কথা বলুক। তারা কিন্তু ওইখানে গিয়ে ন্যায় বিচারের কথাও বলেছে, যে গুলি করে মেরে ফেললেই দেশের মানুষ তাকে ভুলে যাবে না। হ্যাঁ, তো এই যে জানাজার অংশগ্রহণটাও কিন্তু অনেক বার্তা বহন করে। ফলে এই সরকার হাদির বিচারে অঙ্গীকারাবদ্ধ। আমরা চার্জশিট জমা দিয়েছি, আইনি প্রক্রিয়াও আমার বিশ্বাস দ্রুতই শুরু হয়ে যাবে। আমরা বিচার চাই, আমরা ইনসাফ চাই, আমরা এমন একটা দেশ চাই দেশের সভ্যতা থাকবে, সত্যিকার অর্থে বিচার হবে। কেউ প্রভাবশালী বলে বিচার কিনে নিয়ে চলে যাবে, কেউ রাজনৈতিক নেতার ফোনে বিচার বদলায় দিবে, এইসব যদি আমরা না চাই, তাহলে আমরা যেন অতি অবশ্যই গোলাপি ব্যালট বক্সে কি ভোট দেব। ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বলেন বলেন। হে মানব শক্তিহীন, তার বাক শক্তি ফিরিয়ে পেতে পারে। মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পুনরুত্থিত না হতে পারে সে নিশ্চয়তা সদুপদেশ দান করেন। আপনারা চিরকুটে যথাযথভাবে লিখে দিবেন। আমাদের ওখানে ভলান্টিয়াররা রয়েছে। সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দা নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী। না, তাও আমরা মনে করি যে আমাদের একজন সহযোগ ওসমান হাদি ভাই আমাদের সকলের কণ্ঠস্বর ছিল। ওসমান হাদি ভাই অনেক মানুষ বোঝে না, জানে না। আমরাও, আপনি জেনে খুশি হবেন, আমরা বৈষম্য উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাইরুজ্জামান, সম্মানিত ডেপুটি কমান্ডার মহোদয়, সামনে উপবেশন, শুভ অপরাহ্ন।